আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথেসিস। অর্থাৎ এই টপিকটি বিবিএ সেকেন্ড ইয়ার অথবা বিবিএ থার্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং যারা অ্যাকাউন্টিংয়ে অনার্স করছেন বিবিএ ফোর্থ ইয়ারে রিসার্চ ম্যাথোলজি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো কাজে টেস্ট অফ হাইপোথেসিস আজকে আমরা জানার চেষ্টা করব আসলে জিনিসটা কি, কিভাবে আমাদের এই অধ্যায়টা শুরু করতে হবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটা ভালো একটা আইডিয়া আসবে এই টপিকের উপর। সো লেটস গেট স্টার্টেড। টেস্ট অফ হাইপোথেসিস। টেস্ট অফ হাইপোথেসিস এর বাংলা অর্থ হচ্ছে অনুমান পরীক্ষা। সো এখন অনুমান পরীক্ষা করার আগে অনুমান কি আগে জেনে নিতে হবে। প্রথম আমরা হাইপোথেসিস জেনে নিব। হাইপোথেসিস হাইপোথেসিস ইজ অ্যান অ্যাজাম্পশন। হাইপোথেসিস হচ্ছে একটা অ্যাজাম্পশন, অনুমান উই মেক অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। মানে এটার মাধ্যমে একটা সামগ্রিক একটা প্যারামিটার তৈরি করতে পারে। এই অনুমানের ভিত্তিতে একটা সামগ্রিক একটা প্যারামিটার তৈরি করি। এখন হাইপোথেসিসের প্রকারভেদ আমরা জানব। হাইপোথেসিস মেইনলি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস, আর একটা হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। সো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস আবার দুই ধরনের, একটা নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। সো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস আর নন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস আমরা জেনে নিব বিস্তারিতভাবে আসলে জিনিসটা কি। প্রথমে আমরা জেনে নিব স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস, অর্থাৎ দ্য হাইপোথেসিস হোয়ার দ্য অ্যাজাম্পশন আর ট্রাইড টু বি এক্সপ্রেসড ইন নাম্বার ইজ কল্ড স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। অর্থাৎ মানে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস হচ্ছে অর্থাৎ অনুমানগুলো চেষ্টা করা হয় নাম্বারে প্রকাশ করার জন্য। অর্থাৎ আমরা যে অনুমানগুলো করব এটা সংখ্যায় প্রকাশ করার জন্য যে চেষ্টাটা করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। এটা আবার দুই ধরনের, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। নাল হাইপোথেসিস কি আমরা জানবো। দ্য হাইপোথেসিস ইজ অ্যাবাউট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্যাট উই ওয়ান্ট টু টেস্ট ইজ কল্ড নাল হাইপোথেসিস। সো নাল হাইপোথেসিস হচ্ছে একটা সম্ভাবনার বন্টন, যেগুলো আমরা আসলে পরীক্ষা করতে চাই। ইট ইজ অলসো কল্ড হাইপোথেসিস অফ নো ডিফারেন্স। অর্থাৎ অনুমানের কোনো পার্থক্য নেই। ইট ইজ ডোনেটেড বাই H0, অর্থাৎ এটা H0 দ্বারা প্রকাশ করা হয়। এখন অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে নাল হাইপোথেসিস এক্সাক্ট বিপরীত যে কাজটা করে। অল্টারনেটিভ হাইপোথেসিস ইজ দ্য অপোজিট অফ দ্য নাল হাইপোথেসিস। ইট ইজ ডোনেটেড বাই HA or H1. সো অল্টারনেটিভ হচ্ছে নাল হাইপোথেসিসের যে কাজটা এর বিপরীত কাজ, অর্থাৎ অপোজিট, রাত দিনের মতো পার্থক্য। সো এটা HA অল্টারনেটিভ 1 দ্বারা প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ HA অথবা H1 দ্বারা প্রকাশ করা যেতে পারে। এখন চলে আসি নন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। নন স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে অর্থাৎ বুঝে যাচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যালে প্রকাশ করা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা জেনে নিব দ্য হাইপোথেসিস দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড নিউমেরিক্যালি অর দ্য ডিসিশন ক্যান নট বি মেড ফ্রম দ্য অবজার্ভড ডাটা ইজ কল্ড নন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। যে হাইপোথেসিসগুলো নাম্বার প্রকাশ করা যাবে না অথবা ওইখান থেকে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ অবজার্ভ ডাটা থেকে, সংগ্রহ ডাটা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেই সব তথ্যকে নন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস বলা হয়। ইট ইজ অনলি বেসড অন অ্যাজাম্পশন। এটা জাস্ট অনুমানে যা আসে তাই বলতে হবে, অর্থাৎ এটার কোনো সংখ্যায় প্রকাশ করা যাবে না। তো
তো আশা করি আমরা হাইপোথিসিস জিনিসটা কি বুঝতে পেরেছি। এখন আমরা জানবো টেস্ট অফ হাইপোথিসিস, অর্থাৎ এতক্ষণ আমরা জেনেছি হাইপোথিসিস কি, এখন আমরা জানবো টেস্ট অফ হাইপোথিসিস। There are two types of test in test of there are two types of test in test of hypothesis, অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিসের মধ্যে দুই ধরনের টেস্ট আছে। একটা হচ্ছে জেড টেস্ট আর একটা হচ্ছে টি টেস্ট। জেড টেস্ট আর টি টেস্টের মধ্যে মানে ওইরকম কিছু বিশেষ কোনো পার্থক্য নেই। যখন আমরা অ্যাজাম্পশনগুলো অর্থাৎ স্যাম্পলগুলো যখন 30-এর ঊর্ধ্বে থাকবে তখন জেড টেস্ট অ্যাপ্লাইড হবে, আর 30-এর নিচে থাকলে তখন টি টেস্ট অ্যাপ্লাইড হবে। আর প্র্যাকটিক্যালি কোনো কাজে কোনো পার্থক্য নেই। সো আমরা দেখিয়ে দিয়েছি জেড টেস্ট হোয়েন নাম্বার অফ স্যাম্পলস গ্রেটার দেন 30, অর্থাৎ এন যখন 30 থেকে বড় হবে সেই ক্ষেত্রে আমরা জেড টেস্ট ইউজ করব। টি টেস্ট হোয়েন নাম্বার অফ স্যাম্পলস লেস দেন 30, অর্থাৎ এন যখন 30 থেকে ছোট থাকবে সেই ক্ষেত্রে আমরা টি টেস্ট ইউজ করব। এখন অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু জিনিস প্রয়োজন পড়বে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। সো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্ট লেভেল নিতে হবে, যেটাকে সংক্ষেপে এসএল প্রকাশ করা হয়। সিগনিফিকেন্ট লেভেলে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে অ্যাট 5% লেভেলে আছে, আর একটা হচ্ছে 1% আছে। তো 5% টোটালের জন্য আমাদের রেজাল্ট হচ্ছে প্লাস মাইনাস 1.96, আর 1% টোটাল টেস্টের জন্য প্লাস মাইনাস 2.58। সো পরীক্ষায় যে কোনো সিগনিফিকেন্ট লেভেল মেনশন করে দেওয়া থাকতে পারে, যদি থাকে যখন 5% বলবে তখন প্লাস মাইনাস 1.96 নিয়ে কাজ করতে হবে। আবার যখন বলা থাকবে 1% সিগনিফিকেন্ট লেভেল তখন সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস 2.58 নিতে হবে। তো এখন জেনে রাখা ভালো, বেশিরভাগ ইউজ হয় 5%, আর কোনো কিছু তথ্য যদি না বলা থাকে সেক্ষেত্রে আপনি 5% ধরে নেবেন। এখন অ্যাকসেপ্টেন্স ডিসিশন, অর্থাৎ গ্রহণযোগ্যতার একটা সিদ্ধান্ত নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আসবে। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, তো আমরা জানি 5% হলে 1.96 হবে, 1% হলে 2.58 হবে, এটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্টেশন আমাদের নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে আমরা যখন অঙ্ক করব ফর্মুলা ইউজ করে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। আমাদের রেজাল্টকে বলা হবে ক্যালকুলেট ভ্যালু, আর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে এই রেজাল্টগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট ভ্যালু যখন ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট হবে সেই ক্ষেত্রে নাল অ্যাকসেপ্টেড করতে হবে, অল্টারনেটিভকে রিজেক্টেড করতে হবে। অর্থাৎ আমাদের তো নাল আর অল্টারনেটিভ শিখে এসেছে, অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ যেগুলো নাম্বার প্রকাশ করা যায়, অর্থাৎ যেগুলো নাম্বার প্রকাশ করা যায় না সেগুলো তো আমরা অঙ্ক করতে পারবো না, যেগুলো নাম্বার প্রকাশ করে সেগুলো অঙ্ক করতে পারবো। তো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস হচ্ছে দুই ধরনের আমরা শিখে আসছি, নাল হাইপোথিসিস আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। কিছুক্ষণ পূর্বে আমরা শিখে আসছিলাম এখানে এই যে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, নাল, অল্টারনেটিভ। তো আমরা যখন অঙ্ক করব সেগুলো তো সংখ্যায় প্রকাশ করতে পারছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন ক্যালকুলেশন ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু থেকে এইসব ভ্যালু থেকে ছোট হবে সেক্ষেত্রে নাল অ্যাকসেপ্টেড, অল্টারনেটিভকে রিজেক্টেড করতে হবে। যে কোনো একটা হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, নাল অ্যাকসেপ্ট হলে অল্টারনেটিভকে রিজেক্ট করতে হবে, অথবা নাল রিজেক্টেড হলে অল্টারনেটিভ অ্যাকসেপ্ট হবে। যখন ক্যালকুলেট ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হবে তখন নালকে রিজেক্টেড করে অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কোনটা কখন অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা কখন রিজেক্টেড করতে হবে। অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড কাজটা হচ্ছে এখান থেকেই। এখন আমরা কিছু ফর্মুলা জেনে নিব যেগুলো এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফর্মুলাগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি বা দিয়েছি। আপনারা অবশ্যই ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করবেন এবং এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। সো ফর্মুলাগুলো একটু দেখে নিব। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমার স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন। তথ্য পড়ে যখন আমরা বুঝবো একটি মাত্র স্যাম্পল মিন আছে আর একটি মাত্র পপুলেশন মিন দেওয়া আছে, তখন সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে x বার মাইনাস মিউ ডিভাইডেড
এস ডিভাইডেড রুট ওভার এন। সেক্ষেত্রে এন এর মান দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মান দেওয়া থাকবে, যদি না থাকে দেওয়ার প্রসেস দেওয়া থাকবে, এক্স বার আর মিউর মান দেওয়া থাকবে। আর যদি এক্স বার মান যদি না থাকে তাহলে বের করার প্রসেস দেওয়া থাকবে। তো আলটিমেটলি এই ফর্মুলাটি ইউজ করা হবে। সেই ক্ষেত্রে আমাদের এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, মিউ হচ্ছে পপুলেশন মিন, সামগ্রিক যে মিনটা থাকবে, আর এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এন হচ্ছে স্যাম্পল সাইজ। টেস্ট ফর টু স্যাম্পল মিন, যখন আমাদের অঙ্ক পরে আমরা দুইটা স্যাম্পল মিন পেয়ে যাব, অর্থাৎ দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে, অর্থাৎ দুইটা নাম্বার থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটি ইউজ হবে এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান স্কোয়ার ডিভাইডেড নাম্বার স্যাম্পল ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু স্কোয়ার স্যাম্পল টু। তো এই ফর্মুলা ইউজ করতে হবে। তো এক্স বার ওয়ান হচ্ছে ফার্স্ট স্যাম্পল মিন, এক্স বার টু হচ্ছে সেকেন্ড স্যাম্পল মিন, এস ওয়ান হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এস টু হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এন ওয়ান হচ্ছে ফার্স্ট স্যাম্পল সাইজ আর এন টু হচ্ছে সেকেন্ড স্যাম্পল সাইজ। টেস্টিং স্যাম্পল প্রপোর্শন, যখন আনুপাতিক হারে দেওয়া থাকবে তথ্যগুলো, অর্থাৎ কোনো আমাদের মিন দেওয়া থাকবে না, তো সেই ক্ষেত্রে যখন আনুপাতিক কিছু তথ্য দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে যে ইজ ইকুয়াল টু পি বার ওয়ান মাইনাস পি বার টু রুট ওভার পি হ্যাক্স কিউ হ্যাক্স উইথিন ব্র্যাকেট ওয়ান ডিভাইডেড স্যাম্পল ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড স্যাম্পল টু। এই ফর্মুলা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আনুপাতিক কিছু তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ ডাবল তথ্য দেওয়া থাকবে, দুটি তথ্যের মধ্যে আনুপাতিক কিছু তথ্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে পি বার ওয়ান আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ এক্স ওয়ানকে এন ওয়ান দ্বারা ভাগ করতে হবে, আর পি বার টুর জন্য এক্স টুকে পি বার টু দিয়ে ভাগ করতে হবে। তারপর আমাদের পি হ্যাক্স বের করার জন্য এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড এন ওয়ান প্লাস এন টু। সো এখানে ওয়ান দিতে হবে। আমাদের পি হ্যাক্স বের করার পর কিউ হ্যাক্স বের করতে হবে। পি হ্যাক্স যখন বের করে ফেলবো তখন কিউ হ্যাক্স ভেরি সিম্পল ওয়েতে বের করা যাবে। ওয়ান থেকে পি হ্যাক্সের মানটা মাইনাস করে দিলে আমাদের কিউ হ্যাক্সের মান পেয়ে যাব। তো আলটিমেটলি এইসব মান এখানে বসিয়ে আমাদের রেজাল্ট বের করতে হবে। তারপর আমাদের এফ টেস্টের জন্য ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান স্কোয়ার ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু স্কোয়ার। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান অবশ্যই ছোটো হতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু থেকে। তো আমরা বুঝতে পেরেছি যে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান হচ্ছে ফার্স্ট স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এস টু স্কোয়ার হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো সেক্ষেত্রে আমাদের এই কাজগুলি ইউজ করতে হবে। তারপর আমাদের কাই স্কোয়ার টেস্ট করতে হবে। তো কাই স্কোয়ার টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কাই স্কোয়ার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন উইথিন ব্র্যাকেট ও মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড এ। তো সেই ক্ষেত্রে আমাদের ইগুলো নির্ণয় করে নিতে হয়। তো ক্যালকুলেশন অফ ই, তো ই ওয়ান ওয়ান হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম যোগফলকে ভাগ করতে হবে এন দিয়ে। ই ওয়ান টু হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ প্রথম হচ্ছে রো প্রকাশ করে পরেরটা হচ্ছে কলাম প্রকাশ করে ডিভাইডেড এন। এরকম করে ই টু ওয়ান হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম ডিভাইডেড এন। এভাবে আমাদের ইগুলো বের করে নিতে হবে। তো আমাদের ও হচ্ছে অবজারভেশন অফ ফার্স্ট স্যাম্পল, ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে আর ওয়ান হচ্ছে আমাদের ভ্যালু অফ রো ওয়ান, আর সি ওয়ান হচ্ছে ভ্যালু অফ কলাম ওয়ান, এন হচ্ছে টোটাল অবজারভেশন, এখানে অবজারভেশনগুলো আর কি। তারপর আমাদের যখন আমাদের কোএফিশিয়েন্ট অফ কন্টিনজেন্সি বলা থাকবে তখন সেক্ষেত্রে কন্টিনজেন্সি বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এন। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের 90% কনফিডেন্স লিমিট বলা থাকলে সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হয়, অঙ্কের মধ্যে বলা থাকতে পারে 90% কনফিডেন্স লিমিট অফ মিন। তো সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ মিন প্রথমে বের করে নিতে হবে। তার ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড রুট ওভার এন। তারপর আমাদের বের করতে হবে
95% কনফিডেন্স লিমিট অফ মিন। তো সেক্ষেত্রে আমাদের এক্স বার প্লাস মাইনাস 1.96 এর সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরর মিনটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করে একটা লিমিটটা বের করে দিতে হবে। সো SE এক্স বার হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে। এখন আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, যেটা ইতিমধ্যে অনেক বোর্ডে এসেছে। সো কাজে প্রথম যে অঙ্কটি, প্রবলেম 1। সো ইন্টেলিজেন্ট টেস্ট অন 2 গ্রুপস অফ বয়েজ অ্যান্ড গার্লস গেভ দ্য ফলোইং রেজাল্ট। সো এখানে গার্লস এবং বয়েজের দুটি গ্রুপ। তো এখানে আমাদের গার্লস এবং বয়েজের তথ্য দেওয়া আছে, মিন আছে গার্লস অ্যান্ড বয়েজেস, তারপর আছে স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, তারপর নাম্বার অফ এন আছে। সো ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মেইন স্কোর অবটেইন বাই বয়েজ অ্যান্ড গার্লস। অর্থাৎ গার্লস আর বয়েজের স্কোরের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না। অর্থাৎ গার্লস রিপ্রেজেন্ট করছে সকল ধরনের গার্লস, অর্থাৎ সকল গার্লস জাতিকে প্রকাশ করছে, বয়েজ প্রকাশ করছে সকল ছেলে জাতিকে প্রকাশ করছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মেইন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস। গার্লস আর বয়েজ যে মেইন স্কোরগুলো অর্জন করেছে, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অর্থাৎ গার্লস আর বয়েজের মধ্যে কোনো পার্থক্য আছে, সামগ্রিকভাবে কোনো পার্থক্য আছে কিনা। এখন আমরা সামগ্রিকভাবে পার্থক্য আছে কিনা সেটা বলার আগে আমাদের অঙ্ক ক্যালকুলেশন করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে প্রশ্নের পরে ধরতে হবে আসলে মানে কোন ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। যেহেতু এখন ডাবল এক্স বার আছে মিন, ডাবল স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, ডাবল এন আছে, সেক্ষেত্রে যখন এরকম থাকবে তখন ফর্মুলা ইউজ হবে আমাদের এই ফর্মুলা, টেস্ট ফর 2 স্যাম্পল মিন। অর্থাৎ 2টা স্যাম্পল মিন যখন দেওয়া থাকবে তখন এই ফর্মুলাটি ইউজ করতে হবে। সো আমরা এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হবে। সলিউশন চলে যাই। সলিউশন গিভেন দেওয়া আছে। আমরা প্রথম এক্স বার 1 ধরে নিয়েছি গার্লস, আর এক্স বার 2 ধরে নিয়েছি হচ্ছে বয়েজ। সো এক্স বার 1 হচ্ছে 75, স্ট্যান্ডার্ড ডিভিশন 1 হচ্ছে 15, অ্যান্ড স্যাম্পল 1 হচ্ছে 150। এক্স বার 2 হচ্ছে স্যাম্পল 2 মিন, যেটাকে বলা হচ্ছে 70 আছে, তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন 2 আছে 20, আর নাম্বার অফ এন অথবা স্যাম্পল এন দেওয়া আছে, এন 2 দেওয়া আছে 250। এই হচ্ছে আমার গিভেন ডেটা। এখন আমাদের অঙ্কটা কীভাবে সাজাবো। লেট আস টেক দ্য নাল হাইপোথিসিস 0 H0 অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস H1। সেটা আমরা পূর্বে জেনেছি, নাল হাইপোথিসিসকে 0 ধরতে হবে আর অল্টারনেটিভকে H1 দ্বারা প্রকাশ করা হয়। তো নাল এবং অল্টারনেটিভের দুইটা বৈশিষ্ট্য আছে। নাল অলওয়েজ পজিটিভ ভাবনা থাকে, অর্থাৎ দুইটা গ্রুপ বা দুইটা টিম, দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নাল চিন্তা করে দুইটাই মানে অলমোস্ট সমান। আর অল্টারনেটিভ চিন্তা ভাবনা করে তাদের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ নাল যা ভাবে অল্টারনেটিভ বিপরীত ভাবে। নালের কোনো পার্থক্য থাকে না, অল্টারনেটিভে পার্থক্য থাকে। সো H0 প্রকাশ করছে μ1 ইজ ইকুয়াল টু μ2, অর্থাৎ বয়েজের সামগ্রিক তথ্যের সাথে গার্লসের সামগ্রিক তথ্যের যে মিন যে অর্জন করেছে, অর্থাৎ এটার কোনো পার্থক্য নেই, অর্থাৎ সমান। অর্থাৎ বয়েজের সামগ্রিক তথ্য আর গার্লসের সামগ্রিক তথ্য সমান, অর্থাৎ তাদের যে স্কোর অর্জন করেছে তারা সমহারে অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিতে হবে, অর্থাৎ তারা প্রকাশ করছে নাল প্রকাশ করছে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস। অর্থাৎ নাল ডিক্লারেশন দিচ্ছে তাদের স্কোরের কোনো ওইরকম তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ কোনো পার্থক্য নেই। পার্থক্য থাকতে পারে যেগুলো 19-20, এগুলো কোনো সমস্যা না, কিন্তু অল্টারনেটিভ চিন্তাভাবনা করে একটু নালের বিপরীত। এটা ধরে নেওয়ার কি অ্যাজাম্পশন, এই হচ্ছে আমরা লেটস ধরছি, সবসময় এভাবে ধরতে হবে। তখন অল্টারনেটিভ চিন্তা ভাবনা করে μ1
নট ইকুয়াল টু মি টু, তার মানে সমান না, মানে পার্থক্য আছে। তো দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস। অলরেডি বলছে যে তাদের মধ্যে অর্জন যে করেছে তাদের মধ্যে পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রুফটা কীভাবে দেখাবো? এখন আমাদের অঙ্ক করতে আমি বলেছিলাম এখন সিগনিফিকেন্ট লেভেল নিতে হবে। সো সিগনিফিকেন্ট লেভেল কিন্তু কত পার্সেন্ট ধরতে হবে বলে নাই, তো সেই ক্ষেত্রে আমরা 5% ধরে নিতে হবে। সো সিগনিফিকেন্ট লেভেল এসএল ইজ ইকুয়াল টু 5% আমরা ধরে নিয়েছি, আর 5% ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস 1.96। তো হিয়ার এন গ্রেটার দেন 30, সো জেড টেস্ট ইজ অ্যাপ্লিকেবল। যেহেতু এন এর মান 30-এর উপর আছে, সো আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করবো। সো জেড ইজ ইকুয়াল টু আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, আমরা জানি। তো যার যার মান বসাবো, এক্স বার 1 আছে আমাদের 75, এক্স বার 2 আছে 70, তারপর রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিশন 1 আছে 15 কে স্কোর করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশন 2 আছে 20 কে স্কোর করতে হবে, এন 1 আছে 150, এন 2 আছে 250। আলটিমেটলি এই সমস্ত কাজ করলে এই রেজাল্ট চলে আসছে, আলটিমেটলি রেজাল্ট চলে আসছে 2.84। সো আমাদের জেড এর ভ্যালু বের হয়েছে, অর্থাৎ টেস্টের রেজাল্ট পেয়েছি আমরা 2.84। এখন আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্ত, ডিসিশন। আমরা জানি অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্ট দ্য ক্রিটিক্যাল ভ্যালু প্লাস মাইনাস 96 হয়। আমরা জানি, আমরা শিখে আসছি কিছুক্ষণ পূর্বে, ধরে নিতে হবে, এটাই মুখস্থ করে নিতে হবে আমাদের। এই যে আমরা এখানে প্রথমে শিখে নিয়েছি 5% লেভেলে প্লাস মাইনাস 1.96 থাকে। সো 1.96, হিয়ার ক্যালকুলেশন ভ্যালু ইজ 2.84, অর্থাৎ আমরা যে ক্যালকুলেশন করেছি ফর্মুলা ইউজ করে সেটা 2.84 চলে আসছে। হুইচ ইজ গ্রেটার দেন প্লাস মাইনাস 96, অর্থাৎ এই প্লাস মাইনাস 96 থেকে বড়। তো দেখা যাচ্ছে ক্যালকুলেট ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড়। তো ক্যালকুলেট ভ্যালু যদি ক্রিটিক্যাল থেকে বড় হয়, তখন আমরা কি শিখেছিলাম? ক্যালকুলেট ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হলে নাল রিজেক্টেড হবে, অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড হবে। সো আমরা লিখতে পারি, সো নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড অ্যান্ড অল্টারনেটিভ ইজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ নালকে রিজেক্টেড করে অল্টারনেটিভকে অ্যাকসেপ্টেড করতে হবে। সো উই ক্যান সে, অর্থাৎ অল্টারনেটিভ যেহেতু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তো অল্টারনেটিভ কথা সত্য। অর্থাৎ অল্টারনেটিভ কী বলেছিল এখানে বলেছিল দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস। তো সেই কথাটা লিখে দিতে হবে। সো উই ক্যান সে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস যে সামগ্রিকভাবে যে মিন স্কোরটা অবটেন করেছে তাদের অর্জনের মধ্যে পার্থক্য আছে। সো এতক্ষণ অনেক বকবক করেছি, আশা করি লেসনটা ভালো লেগেছে, বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি একবার দেখার পর যদি না বুঝেন, সেকেন্ড টাইম অবশ্যই দেখবেন, কারণ অনেক কথাই স্কিপ হয়ে গেছে, আপনারা চেষ্টা করেছেন কিন্তু ধরতে পারেন নাই। এগেইন যদি আবার দেখেন এগেইন আশা করি আমার কথাগুলো ধরতে পারবেন, ইভেন বুঝেও আসবে। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। সো যদি লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন লেসনটি কেমন লেগেছে, আর কোন টপিকের উপর ভিডিও করা উচিত, বা আপনাদের কাঙ্ক্ষিত কোনো টপিক আছে কি না, বা চাহিদা আছে কিনা, কোন বিষয়ের উপর ভিডিও বানাতে হবে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকে। আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুকের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো টেক কেয়ার, থ্যাংক ইউ।